আজকের দ্বিপদ উপপাদ্য বাইনোমিয়াল থিওরেম এই চ্যাপ্টারের থিওরি পার্টটা আলোচনা করব। তো দ্বিপদ মানে এখানে বোঝা যাচ্ছে যে দুটি পদ রয়েছে। তো কেমন দেখতে হয়, দুটো পদ, সেটা মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন আকারে থাকবে। কথার কথা এক্স প্লাস ওয়াই হতে পারে, তো বা এ প্লাস এক্স হতে পারে, বা এখানে হচ্ছে 3x মাইনাস 2y হতে পারে। এই জাতীয় যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে দ্বিপদ, দুটি পদ। এবার দ্বিপদ উপপাদ্য, এখানে মনে করো আমরা এই ফরম্যাটে নিচ্ছি দুটো পদ। তো আমাদের যদি এই দুটি পদের সমষ্টির বর্গ বের করতে বলা হয় তাহলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। আমরা জানি, এটা সবার জানা। আর যদি ঘন বের করতে বলা হয় তাহলে আমরা এই থিওরিটা জানি। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি এই মাথায় যে সূচক রয়েছে এই সূচকটা যদি বড় সংখ্যা হয়, বড় সংখ্যা মানে কথার কথা 100 হতে পারে বা 200 হতে পারে, যদি অনেক বড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের এই যে বিস্তারটা কেমন হবে। আমরা মনে করছি সূচকটা হচ্ছে n, তাহলে এর বিস্তার কেমন হবে। এই যে আগেরটা 3 থাকলে বা 2 থাকলে বিস্তার আমরা লিখে রেখেছি, তো তাহলে আমাদের n থাকলে এর বিস্তার কেমন হবে এই সম্পর্কে প্রথম ধারণা আমাদেরকে দেন স্যার আইজ্যাক নিউটন। তিনি এই উপপাদ্যটির আবিষ্কারক। এবং এখানে একটা কথা বলার, এই যে n সংখ্যাটা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের বিস্তারটা কেমন হবে একটু দেখে নাও। nc0, a এর মাথায় n আর x এর মাথায় 0। অ্যাকচুয়াল এই যে প্রথম পদটা আমি লিখেছি, x এর মাথায় 0 আর nc0 এগুলো না লিখলেই হতো, কারণ nc0 এর মান হচ্ছে 1 আর x এর মাথায় 0 এর মানও 1, তাহলে a এর মাথায় n লিখলেই হতো। তো যাই হোক, এর পরের পদটা হবে nc1, জাস্ট a এর মাথায় দেখো n-1 আর x এর মাথায় 0 থেকে 1 বেড়ে যাবে। লেখার কায়দাটা একটু দেখে নাও। nc0, এই জিরোর পরে দেখো পরের পদটাতে আমরা nc1 লিখেছি, এর সঙ্গে গুণ হচ্ছে, দেখো এই এর মাথায় সূচক একটা একটা করে কমতে থাকবে, n-1, x এর মাথায় 0, 0-র পরে 1, এটা একটা একটা করে বাড়তে থাকবে। এর পরের পদ হচ্ছে nc2, এর মাথায় n-2, x এর মাথায় 2। খেয়াল করো, এই যে এখানে যেটা থাকছে, এখানে সেইটা থাকছে, এখানে সেইটা থাকছে, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে, কারণ আমাদের পরে সাধারণ পদ লেখার সময় এগুলো কাজে লাগবে। তাহলে এইভাবে চলছে, একটা সময় আসবে মানে শেষ টার্মটা আসবে x, এই nc(n), এর মাথায় তখন n-n আসবে আর x এর মাথায় আসবে n। এটা শেষ পদ। যদি শেষ পদের আগের পদটা আমি লিখতে চাইতাম, তখন এইখানে সেই পদটা, কথার কথা এখানে থাকতো, সেই পদটা কেমন হতো, nc(n-1), এর মাথায় n-n+1 আর x এর মাথায় তখন হতো n-1। তাহলে এইটা তার আগের পদ হতো। এখন এই যে বিস্তারটি আমি লিখলাম, এটা স্যার আইজ্যাক নিউটন প্রথম এই সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন এবং এটার প্রমাণও করা যায়। প্রমাণ আমাদের যেহেতু সিলেবাসে প্রমাণ আসছে না, তো এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করা যায়। আমরা n=1 এর জন্য প্রমাণ করব। তুমি দেখবে n এর জায়গায় 1 বসালে একটা অবভিয়াস প্রমাণ চলে আসবে। এবার আমরা n সমান m এর জন্য সত্যি ধরে নেব, নিয়ে n=m+1 এর জন্য সত্যি প্রমাণ করলেই আমাদের
প্রমাণটা হয়ে যাবে। আমি আবার প্রমাণটা বললাম না, খুব সোজা একটা প্রমাণ। এরপর এখানে কিছু জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এখানে কটা পদ রয়েছে। খেয়াল করো, যখন n এর মান 2 তখন কিন্তু পদ দেখো 1 2 3টে, তাহলে একটা পদ বেশি হয়েছে, n এর মান যা তার থেকে একটা পদ বেশি। যখন n এর মান 3 তখন দেখো পদ হচ্ছে 4খানা। ঠিক একইভাবে n এর মান 4 হলে পদ হবে 5টা। n এর মান যদি n হয় তাহলে আমার পদ হবে n+1 খানা, মানে একটা করে পদ জাস্ট বেশি হবে। এবং এখানে আরো একটা জিনিস লক্ষ্য করার বিষয়, খেয়াল করো এই সঙ্গে এই a স্কোয়ারের সঙ্গে যেটা গুণ থাকছে সেটা হচ্ছে a স্কোয়ারের সহগ। তো এখানে a স্কোয়ারের সঙ্গে দেখো গুণ কেউ নেই, মানে অ্যাকচুয়াল 1 আছে। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ কেউ নেই, মানে অ্যাকচুয়াল 1 আছে। তার মানে এই প্রথম পদ এবং শেষ পদের সহগ সমান হবে। এই পরেরটাতেও দেখো প্রথম পদ এবং শেষ পদের সহগ একই হবে, এবং সমদূরত্বে এই দিক থেকে যতগুলো ছাড়িয়ে যাব, এই দিক থেকে যদি ততগুলো আবার ব্যাকে আসি তাদের কিন্তু সহগ সেম হবে। যেমন দেখো 2 নম্বর পদের সহগ 3, ঠিক এদিক থেকে 2 নম্বর পদের সহগ হচ্ছে আমার 3। ঠিক একইভাবে আমি যদি মানে n এর মাথায় 4 দিয়ে লিখতাম সেক্ষেত্রেও তাই হতো। আর n এর মাথায় n দিয়ে লেখা হয়েছে, দেখো এখানে প্রথম যে পদটা রয়েছে এটা অ্যাকচুয়াল 1 আর এটাও 1, তার মানে a এর মাথায় n এর সহগ হচ্ছে 1। ঠিক একইভাবে আমার লাস্টের যে টার্মটা রয়েছে এই টার্মে এটার মান 1 আর এইটার মানও 1, তার মানে দেখো তার সহগ 1। ঠিক 2 নম্বর পদটি দেখো, 2 নম্বর পদ এখানে আছে, সহগ হচ্ছে NC1। আর এখানে আমি দেখো শেষের দিক থেকে 2 নম্বর, শেষের দিক থেকে দেখো শেষেরটার আগের পদটা আমি এই লিখেছি, তার সহগ হচ্ছে NCn-1। এখানে তোমরা কম্বিনেশন চ্যাপ্টারে এই NCn-1 আর NC1 তোমরা দেখেছো সেখানে যে NC1 এর মান যা হয় NCn-1 এর মান ও তাই হয়। সুতরাং দেখো এই সহগ দুটো সমান। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের বাম দিক থেকে যেরকম দূরত্বে যাব তার সহগ যা হবে, ডান দিক থেকে যদি ব্যাকে সেই দূরত্বে আসি তার সহগও আমাদের তাই হবে। এইবার আমি পাস্কাল ত্রিভুজটা একটু পরে বলবো, তার আগে একটু এই সম্পর্কে একটু থিওরি আলোচনা করে নিই। আমি একটু আগেই এর এক্সপানশন, এটার এক্সপানশন একটু আগেই লিখেছি। তো যদি 4 থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, a এর মাথায় 4 প্লাস 4c1, এটা অ্যাকচুয়াল 4c0 লেখা দরকার ছিল, আমি লিখিনি। তো এটা তাহলে 4c1, a এর মাথায় 4 মাইনাস 1 x এর x, তারপরেরটা হবে 4c2, এটা হবে a এর মাথায় 4 মাইনাস 2 x স্কোয়ার, তারপরেরটা হবে 4c3, a এর মাথায় 4 মাইনাস 3 x কিউব, তারপরেরটা হচ্ছে x এর মাথায় 4। খেয়াল করো এখানে a এর মাথায় 4 এর সহগ হচ্ছে 1, x এর মাথায় 4 এর সহগও 1। এখানে দ্বিতীয় পদ যেটা তার সহগ হচ্ছে আমার 4c1, এবং শেষের দিক থেকে আগেরটার সহগ এখানে দেখো 4c3। তো আমরা ক্যালকুলেট করতে পারি 4c1 এর মান যা 4c3 এর মানও তাই। তো 4c1 এর মান কত হবে সেটা তোমরা কম্বিনেশন চ্যাপ্টারে পড়েছো যে ফ্যাক্টোরিয়াল 4 নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। তো ফ্যাক্টোরিয়াল 1 লেখা যা না লেখা তাই। সুতরাং এটা দাঁড়ায় a এর মাথায় 4 a কিউব x প্লাস, আচ্ছা 4c2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, নিচে হচ্ছে, তার মানে এটা তুমি ক্যালকুলেট করে দেখবে c a স্কোয়ার x স্কোয়ার 6 a স্কোয়ার x স্কোয়ার প্লাস এইটা তুমি ক্যালকুলেট করে দেখবে 4 a x কিউব প্লাস x4। তাহলে দেখো a প্লাস x এর মাথায় যদি 4 থাকে তার বিস্তার কেমন হবে আমরা সেটা এখানে লিখলাম, এইটা তার বিস্তার হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি 1 প্লাস x এটা হয় এর মাথায় n এর বিস্তার
কেমন হবে? তো এখানে আমি প্রথমেই বলেছি n কিন্তু আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এই ax এরা প্রত্যেকেই মনে করো 0 থেকে বড় দুটো সংখ্যা। তো 1 প্লাস এক্স এর মাথায় n, এইটার বিস্তার কেমন হবে? আমরা জেনারেল যে থিওরিটা লিখেছিলাম সেইখানে জাস্ট a এর জায়গায় 1 বসিয়ে দিলেই হয়ে যাবে। আমি প্রথমেই লিখেছিলাম, যাই হোক আমি আর উপরে না গিয়ে এখানেই বরং লিখি। তাহলে আমার প্রথমটা কি হবে? 1 এর মাথায় n প্লাস, আমি এনসি 0 দিয়ে লিখলাম না, আর তাহলে এটা হচ্ছে এনসি 1, 1 ইন্টু এক্স এর মাথায় 1। তো তারপরেরটা হবে এনসি 2 ইন্টু এক্স স্কোয়ার। তারপরেরটা হবে, যেহেতু প্রথম পদটি 1 রয়েছে তাই 1 এর মাথায় যাই দিই না কেন 1 আসবে। তো তাহলে এটা হচ্ছে এনসি 3 এক্স কিউব। এইভাবে চলতে চলতে একটা সময় শেষে এসে দাঁড়াবে এক্স এর মাথায় n। তার আগের টার্মটা যদি প্রয়োজন হয় লেখা যেত। এবার প্রশ্ন হচ্ছে যদি a মাইনাস এক্স হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে? এইটা সোজা কথা, আমি প্লাস এক্স এর জায়গায় আমি ওই সূত্রে আমার উপরে যে সূত্র লেখা রয়েছে তো সেখানে প্লাস এক্স এর জায়গায় মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করলেই হয়ে যাবে। তো আমি তবুও লাইনটা লিখছি, এটা প্লাস এনসি 1 এর মাথায় 1 আর মাইনাস এক্স এর মাথায়, সরি, এর মাথায় n মাইনাস 1 মাইনাস এক্স এর মাথায় অ্যাকচুয়াল 1 প্লাস এর পরের পদটা যদি লিখি এনসি 2 এর মাথায় n মাইনাস 2 মাইনাস এক্স এর মাথায় 2। এইভাবে আমার পদগুলো লিখতে থাকবো। একটা সময় আসবে আমার, আমি যদি শেষ পদটা লিখি তাহলে মাইনাস এক্স এর মাথায় n। তো সেক্ষেত্রে আমার দাঁড়ায় a এর মাথায় n, এটা হচ্ছে যেহেতু মাইনাস এক্স এর মাথায় 1 আছে তাহলে এটা আর প্লাস থাকছে না, এটা হয়ে যাচ্ছে বা মাইনাস এনসি 1 এর মাথায় n মাইনাস 1। এটা দেখো প্লাস চলে আসছে এনসি 2 এর মাথায় n মাইনাস 2। এইভাবেই আমাদের চলতে থাকবে। এবং শেষ পদটা দেখো, এখানে n এর মান জোড় বা বিজোড়ের উপর নির্ভর করবে যে শেষ পদটা পজিটিভ, তার আগে প্লাস হবে না মাইনাস হবে। তো আমি যেহেতু জানি না n এর মান কি, তাহলে এখানে মাইনাস 1 এর মাথায় n ইন্টু এক্স এর মাথায় n লিখে রাখতেই পারি। এবার 1 মাইনাস এক্স, যদি এটার বিস্তার আমার জানতে হয়, দেখো এই যে প্লাসের বিস্তারটা আমি লিখেছি, আমি সেখানে যেখানে এক্স আছে সেখানে জাস্ট মাইনাস এক্স লিখলেই আমার হয়ে যাবে। তাহলে 1 এর মাথায় n মানে কিন্তু 1, তাহলে 1 এখানে, তাহলে মাইনাস এনসি 1 এক্স প্লাস এনসি 2 এক্স স্কোয়ার মাইনাস এনসি 3 এক্স কিউব। দেখো এখানে এক্স এর মাথায় যদি এই এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই তাহলে মাইনাস এক্স এর মাথায় 3, তার মানে হচ্ছে মাইনাসটা সামনে চলে আসবে। এইভাবেই আমার চলতে থাকবে এবং একটা সময় চলে আসবে মাইনাস 1 এর মাথায় n, এক্স এর মাথায় n। আমি যদি এই n এর ভ্যালুটা জোড় না বিজোড় জানতে পারি তাহলে আমার এটা এই জায়গাটা প্লাস না মাইনাস হবে সেটা আমি বুঝতে পারবো। এইবার সাধারণ পদ কি করে বের করা হবে? তো খেয়াল করো, আমি এখানে যে বিস্তার লিখেছি তো সেখানে প্রথম পদের বেলা আমি কি লিখেছিলাম, আমি এইখানে লিখছি বিস্তারের ক্ষেত্রে t1 কে আমি প্রথম পদ হিসাবে প্রকাশ করছি। আমি সেখানে প্রথমেই লিখেছিলাম যে এনসি 0 এর মাথায় n, এটা 0, তো এর মাথায় n আর এক্স এর মাথায় 0। তো এটাকেই প্রথম পদ বলেছিলাম। দ্বিতীয় পদ বলেছিলাম এনসি 1 এর মাথায় n মাইনাস 1, এক্স এর মাথায় 1। তৃতীয় পদ যদি আমি লিখি সেক্ষেত্রে আমাদের বলা হয়েছিল যে এনসি 2। খেয়াল করো এখানে পদ সংখ্যা যা, এইখানে দেখো 1 করে তার থেকে কম, তাহলে এখানে 3 জন্য এখানে এনসি 2 এর মাথায় n মাইনাস 2, এক্স এর মাথায় 2। তো প্রশ্ন হচ্ছে আমাদের সাধারণ পদ, সাধারণ পদ মানে হচ্ছে আর প্লাস 1তম পদকে সাধারণ পদ বলা হয়। তো আর প্লাস 1তম পদ, তাহলে একটা বিস্তারের এইটার বিস্তারে আর প্লাস 1তম পদ কি করে বের করব? আর প্লাস 1তম পদ আমি লেখা স্টাইল একটু আগেই বললাম, এনসি, দেখো এখানে আর প্লাস 1 আছে তার মানে এখানে হবে 1 কম, তাহলে আর
এবার এ এর মাথায় এন মাইনাস, এখানে আর মানে হচ্ছে এন মাইনাস আর, এক্স এর মাথায় আর, এই হয়ে গেল আমার আর প্লাস ওয়ানতম পদ। এইটাকেই বলা হচ্ছে সাধারণ পদ। তো আর প্লাস ওয়ানতম পদকে আমরা বলি সাধারণ পদ। তাহলে একটা বিস্তারের সাধারণ পদ লেখার সিস্টেম বলে দিলাম। এখন যদি আমার এ মাইনাস এক্স এর মাথায় এন, এইটার বিস্তারে সাধারণ পদ বের করতে বলা হয়, তাহলে আমি বলেছি সাধারণ পদ হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ, সেটাকে আমরা লিখছি টি আর প্লাস ওয়ান। তো এর বিস্তৃতিতে সাধারণ পদ কি করে বের করব? তো তাহলে আমরা লিখতে পারি যে এনসি আর এর মাথায় এন মাইনাস আর, আর এখানে মাইনাস এক্স এর মাথায় আর। একটু আগেই বললাম এখানে আর প্লাস ওয়ান থাকলে এখানে এক কম হবে, আর এখানে যা থাকবে এখানে তাই হবে, এখানেও তাই হবে। আর যেহেতু মাইনাস এক্স রয়েছে তাই আমি এগুলো সব কিন্তু আমার ডট, তো মাইনাস এক্স এর মাথায় আর দিয়েছি। এবার যদি আর এর ভ্যালু আমার জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা তখন সাইনটা আমরা বলতে পারবো পজিটিভ হবে না নেগেটিভ হবে। ঠিক একইভাবে ওয়ান প্লাস এক্স এর মাথায় এন এর সাধারণ পদ যদি আমার বের করতে বলা হয় তাহলে এনসি আর, জাস্ট আমি এখানে কি করব, এ এর জায়গায় ওয়ান বসিয়ে দেবো, তাহলে ওয়ানের মাথায় এন মাইনাস আর, আর এটা হচ্ছে সরি এটা তো মাইনাস নয়, তাহলে এক্স এর মাথায় শুধু আর দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এই ওয়ানের মাথায় যেটা লিখছি এটা মানে তো ওয়ান, তাহলে ওটা লিখলাম না, এনসিআর এক্স এর মাথায় আর, এটা হচ্ছে সাধারণ পদ। ঠিক একইভাবে যদি আমার এই ওয়ান মাইনাস এক্স থাকে এইটার বিস্তার, এক্ষেত্রে আমার সাধারণ পদ হচ্ছে মানে আর প্লাস ওয়ানতম পদ। তো সেক্ষেত্রে টি আর প্লাস ওয়ান এর ভ্যালু কত হবে, সেটা হচ্ছে জাস্ট এইখানটায় আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখবো, তার মানে মাইনাস ওয়ান এর মাথায় আর, এক্স এর মাথায় আর। এই মাইনাস ওয়ান আমি বারবার বলছি, যদি আর হচ্ছে জোড় সংখ্যা হয় তাহলে এটা সমান পজিটিভ হবে, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সমান নেগেটিভ হবে। তো এবার এ প্লাস এক্স এর মাথায় এন এর বিস্তৃতিতে মধ্যম পদ কি করে বের করবো বা মধ্যমা কি করে বের করব? তো আমরা মধ্যমা সম্পর্কে তোমরা ক্লাস 10-এ জেনেছো, যে আমি একটু আইডিয়াটা তবু মনে করে দিই, যে মধ্যমা মানে হচ্ছে যদি আমার এই যদি পদ সংখ্যা, এটা নয়, যদি পদ সংখ্যা বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যমা হচ্ছে, মনে করো যদি পদ সংখ্যা, কথার কথায় আমি দুটোর ক্ষেত্রে বলছি, যদি 10 হয় তাহলে সেক্ষেত্রে মধ্যমা হচ্ছে তোমার 10/2 আর 10/2 প্লাস 1, এই দুটো পদ হচ্ছে তোমার মধ্যমা। সেক্ষেত্রে গড় বের করা হয়েছিল, এক্ষেত্রে গড় লাগবে না। তো এক্ষেত্রে জোড় থাকলে জানবে যে দুটো মধ্যমা, মধ্যম পদ হচ্ছে দুখানা, আর যদি বিজোড় থাকে তাহলে হচ্ছে তোমার এইটা হচ্ছে মধ্যমা, জাস্ট তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। এখন প্রশ্ন হচ্ছে এই যে এ প্লাস এক্স এর মাথায় এন এর বিস্তৃতিতে কটা পদ আছে? আমরা প্রথমেই বলেছি এন প্লাস ওয়ান খানা পদ। এখন এই এন প্লাস ওয়ান এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আমরা জানি না। তো দুটো অপশান তাহলে আমাদের আসতে পারে, যদি জোড় হয় একরকম হবে, যদি বিজোড় হয় তাহলে আর একরকম হবে। তো প্রশ্ন হচ্ছে যদি মনে করো যে এনটা আমি ধরে নিচ্ছি জোড়, তাহলে এন যদি জোড় হয় তাহলে এন প্লাস ওয়ান তখন কিন্তু আমার বিজোড় হয়ে যাচ্ছে, বা যুগ্ম অযুগ্ম বলতে পারো। তো যদি এটা বিজোড় হয়ে যাচ্ছে, বিজোড় হবে। তো এন প্লাস ওয়ান যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যমা নির্ণয়ের ক্লাস 10-এও জেনেছি যে এটার সাথে 1 যোগ করে নেব, 2 দিয়ে ভাগ করব, এততম পদ হচ্ছে আমাদের মধ্যম পদ বা মধ্যমা। তো তার মানে হচ্ছে এটা n/2 2/2, তার মানে এটা 2, তাহলে n/2 প্লাস 1 তম পদ হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে সেক্ষেত্রে আমার মধ্যমা কি করে বের করব, বা মধ্যম পদ কি করে বের করব? টি n/2 প্লাস 1। দেখো আমরা থিওরিতে জেনেছি যে যদি এখানে আর থাকতো তাহলে লিখতাম এনসি আর, তাহলে আর এর জায়গায় এখানে লিখবো n/2, আর
এনসি আর এ মাথায় এন মাইনাস আর এক্সের মাথায় এটা। তাহলে সেক্ষেত্রে আমার মধ্যম পদ বা মধ্যমা সহজে বের করা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যদি এন হচ্ছে আমার বিজোড় হয় বা অযুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বের করব? দেখো, এন যদি বিজোড় হয় আমরা পরিষ্কার বুঝতে পারছি আমার এন প্লাস ওয়ান খানা পদ থাকছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এন প্লাস ওয়ান হচ্ছে আমার জোড় সংখ্যা। এখন জোড় হয়ে গেলে তখন আমাদের থিওরিটা কি ছিল, যে এটা বাই টু আর এইটা বাই টু প্লাস ওয়ান, এই দুটো পদ হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে আমার এই দুটো পদ যদি মধ্যমা হয়, তাহলে আমার সেক্ষেত্রে মধ্যম পদ কি করে বের করব? তাহলে আমার একবার টি এন প্লাস ওয়ান বাই টু আর টি এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ বের করতে হয়। তো এখন এইটা কি করে বের করা যাবে? আমরা এটাকে ওই আর প্লাস ওয়ানের ফরম্যাটে নিয়ে যেতে পারলে আমাদের হয়ে যাবে। তো আর প্লাস ওয়ানের ফরম্যাটে নিয়ে যাওয়ার আগে এরকম করে লিখলাম। তো এইটাকে দেখো, আমি এই হাফটাকে যদি ওয়ান লিখি জোর করে, তাহলে আমার এইখানে মাইনাস হাফ প্লাস ওয়ান লিখতে হচ্ছে। তার মানে হচ্ছে টি এন বাই টু, ও সরি, এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, এটা বেরিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমার টি এন প্লাস ওয়ান বাই টু তম পদ সহজে বেরোবে কি করে? না, এটা সমান ওই যে এন সি আর এর জায়গায় আমি এইটা লিখব, এন সি আর এর মাথায় এন মাইনাস এটা আর এক্স এর মাথায় এটা। দেখো, খেয়াল করো, আমি যখন পদ বের করার কথা বলেছিলাম সেক্ষেত্রে বলেছিলাম এইগুলো একই হবে, লেখা স্টাইল হচ্ছে এটা, যে টি আর প্লাস ওয়ান তম পদ যদি বের করতে হয় তাহলে এইভাবে লেখা স্টাইল। তাহলে আমাদের দেখো এখানে এবার ক্যালকুলেট করে যা হবে তাই। তাহলে আমার এটা হচ্ছে একটা মধ্যম পদ, এবং আরও একটা মধ্যম পদ দেখো, এই যে এততম পদ। তো এততম পদ কি করে বের করব সেটাও খুব সহজে আমাদের বের করা যাবে। এততম পদ তার মানে হচ্ছে এন সি, এইখানে লিখবো এটা, এর মাথায় এন মাইনাস এটা আর এক্স এর মাথায় এটা। দেখো বেরিয়ে গেল আমার দুখানা মধ্যম পদ। এরপর বলা হয়েছে যে দেখো, আমরা এই দু রকমের বিস্তৃতি শিখেছি। তো এদের বিস্তৃতিতে প্রথম এবং শেষ দিক থেকে সমদূরবর্তী পদসমূহের সহগ সমান হবে। সেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি ছোট ছোট সংখ্যা দিয়ে বলেছিলাম, যদি স্কোয়ার থাকে, যদি কিউব থাকে, তো বাম দিক থেকে যত দূরে যাচ্ছি, ডান দিক থেকে যদি ব্যাকে তত দূরে আসি, তাহলে দুটো পদেরই আমার সহগ সেম হবে, এবং সেটা প্রমাণও করা যায়। কিভাবে প্রমাণ করা যাবে? মনে করো যে এটা ইন জেনারেল প্রমাণও করা যায়। মনে করো যে এটার বিস্তৃতিতে আমার টি আর প্লাস ওয়ান তম পদ, আর প্লাস ওয়ান তম পদটা কত আমি জানতে চাইছি, এটাই তো সাধারণ পদ, তাহলে সেটার নাম হচ্ছে টি আর প্লাস ওয়ান। আমরা সাধারণ পদকে টি আর প্লাস ওয়ান দিয়ে লিখি, এটা লেখা স্টাইল। তো এটা সমান আমার তাহলে কি লিখেছিলাম সেখানে, এন সি আর এর মাথায় এন মাইনাস আর এক্স এর মাথায় আর। যদি প্রথমটা যদি এইটার বিস্তৃতি নিতাম তাহলে এই জায়গাগুলো ওয়ান হতো। যাই হোক, আমি দুটো আলাদা করে আর আলোচনা করছি না, একটাতেই বলছি। তাহলে এখানে হচ্ছে তোমার টি আর প্লাস ওয়ানতম পদ। তাহলে এইটার বিস্তৃতিতে যদি আমি বিস্তার এখানে লিখতাম, বাম দিক থেকে আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এই দিক থেকে আসি, ডান দিক থেকে যদি ব্যাকে আসি, সেক্ষেত্রে আমার আর প্লাস ওয়ানতম পদ কত? সেক্ষেত্রে আর প্লাস ওয়ানতম পদ কত?
কেন আমরা সেক্ষেত্রে এই দিক থেকে আর প্লাস অন্তম পদ বের করতে চাইছি? আমি বলেছি যে বাম দিক থেকে যততম যাব, ডান দিক থেকে ব্যাকে তততম যদি যাই, তাহলে দুটো পদেরই সহগ সেম হবে। তো সেটা ইন জেনারেল প্রমাণ করছি। এমনি ছোট ছোট যদি স্কোয়ার থাকে, কিউব থাকে, তুমি একটু আগেই আমি দেখিয়ে এসেছি প্রমাণটা, একটু আগে আমি এক্সাম্পলগুলো দেখিয়ে এসেছি, সেক্ষেত্রে তোমার বুঝতে আরও সুবিধা হতো। তো এখন এই দিক থেকে যদি ব্যাকে আসি, সেক্ষেত্রে আমার আর প্লাস ওয়ানতম পদ কি হবে? আচ্ছা, আমি যদি এই বিস্তারটা লিখতাম, আমার শেষ পদ দাঁড়াতো এন সি এন, এর মাথায় এন মাইনাস এন, এক্স এর মাথায় এন, এটা ছিল। তার আগের পদটা যদি লিখতাম কি হতো? তাহলে এন সি এন মাইনাস ওয়ান, এর মাথায় এন মাইনাস ওয়ান, এটা ইন্টু এক্স এর মাথায় এন মাইনাস ওয়ান। যাই হোক, আমার একটু সমস্যা হলো লিখতে, জায়গাটা সমস্যার জন্য। তো তাহলে আমার এই দিক থেকে যদি আসি, ব্যাকে আসি, তাহলে আর প্লাস ওয়ানতম পদ কি হবে? তো সেক্ষেত্রে এটা দেখো দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, এইভাবে দেখো যখন দ্বিতীয় তখন কিন্তু এই এখানে এন মাইনাস ওয়ান হয়েছে, তা যখন আর প্লাস ওয়ানতম তখন হচ্ছে আমার এন সি। তাহলে এখানে দেখো দ্বিতীয়র বেলা ওয়ান হয়েছে, তাহলে এখানে আর প্লাস ওয়ান মানে আর হবে, এখানে এন মাইনাস আর, আর এর মাথায় এন, তাহলে এখানে যা আছে, সরি, এখানে এই যা আছে এই টোটালটা এই মাথায় হবে, ইন্টু এক্স এর মাথায় তোমার হচ্ছে, আমার আগেরটাই ছিল কত? এন মাইনাস ওয়ান, তাহলে এখানে হবে এন মাইনাস আর। খেয়াল করো, তাহলে এই বাম দিক থেকে গেলে হচ্ছে এইটা, ডান দিক থেকে গেলে হচ্ছে এই, ব্যাকে আসলে হচ্ছে এইটা। এখন এইটাকে কি লেখা যায়? এটা, আর এর মাথায় দেখো এন মাইনাস এন, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এটা শুধু আর, আর এর সাথে এটা এক্স এর মাথায় এন মাইনাস আর। আমার প্রশ্ন হচ্ছে সহগ কত? এটা সহগ, এবং আগেরটার ক্ষেত্রে তোমার সহগ হচ্ছে এটা। আমরা কম্বিনেশন চ্যাপ্টারে শিখেছি যে এনসিআর আর এনসিআর, এনসি এন মাইনাস আর, এই দুটোর ভ্যালু কিন্তু আমাদের সেম, সুতরাং সহগ দুটোর ভ্যালু সেম। তাই সমদূরত্বে বাম দিক থেকে আর ডান দিক থেকে ব্যাকে সমদূরত্বে যে পদ দুটো থাকবে তাদের সহগ হচ্ছে সেম। আশা করি বোঝা গেল। এরপর আমার দ্বিপদ উপপাদ্যের যে সহগ রয়েছে, তো এই সহগগুলোর কিছু ধর্ম আছে। কেমন? যে বলছে এইটার বিস্তৃতিতে যে সহগগুলো আছে সেই সহগগুলোর সমষ্টি দুইয়ের মাথায় এন হবে। তো আমার এইটার বিস্তৃতিতে যে সহগগুলো আছে, আমার একটুখানি লিখছি, এনসি জিরো, তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে এনসি ওয়ান, তৃতীয়টার ক্ষেত্রে এনসি টু, এইভাবে আর কি সহগগুলো রয়েছে। তো প্রশ্ন হচ্ছে তাদের যোগফল কত? তো আমি এই এনসি জিরো, এগুলো আবার অনেকে সি জিরো, সি ওয়ান, সি টু লেখে, তার মানে ওইভাবেও লেখা যায়। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে এগুলোর যোগফল কত হবে? এনসি এন, এইগুলো যোগফল কত হবে? দেখো এইগুলো যোগফল কত হবে সেটা বের করতে গেলে আমি একটু এইটার বিস্তারটা লিখছি, আগে লিখেছি তাও আরো একবার লিখছি। দেখো আমার লেখা ছিল এনসি ওয়ান, আচ্ছা এখানে এনসি জিরো লিখি, এনসি জিরো প্লাস এনসি ওয়ান এক্স প্লাস এনসি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এখানে হচ্ছে এনসি এন, এক্স এর মাথায় এন। আমি কি করছি, এই সমীকরণে এক্স সমান ওয়ান বসিয়ে দিচ্ছি। যদি বসাই তাহলে বাম দিকটা কি হবে? ওয়ান প্লাস ওয়ানের মাথায় এন, তার মানে হচ্ছে দুইয়ের মাথায় এন। ডান দিকটা হবে এনসি জিরো প্লাস এনসি ওয়ান। দেখো এক্স এর মাথায় যদি ওয়ান বসাই, এক্স এর জায়গায় যদি ওয়ান বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র তোমার এইটাই পড়ে থাকবে। দেখো এগুলো হচ্ছে সহগগুলোর যোগফল, তাহলে সহগগুলোর যোগফল এখানে এসে গেল দুইয়ের মাথায় এন। এবার বলা হয়েছে যে এই যে বিস্তারটা নেওয়া হয়েছে, এই বিস্তারের যে সহগগুলো রয়েছে তাদের জোড় সংখ্যক স্থান আর বিজোড় স্থানীয় যে সহগ রয়েছে তাদের সমষ্টি। আচ্ছা, জোড় স্থানীয় সহগগুলোর সমষ্টি মানে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়,
এইভাবে এগুলো হচ্ছে জোড় স্থানীয়, এই বিজোড় স্থানীয়। আর জোড় স্থানীয় হচ্ছে এটা 2 নম্বর, তারপরেরটা 4 নম্বর এখানে আসতো যদি লিখতাম তাহলে সেইগুলো। তাহলে জোড় স্থানীয় মানে হচ্ছে NC1 প্লাস NC3 এইগুলো, আর বিজোড় স্থানীয় মানে হচ্ছে NC0। তাহলে আমি একটু লিখি, প্রথমে লেখা হয়েছে কি জোড় স্থানীয়, জোড় স্থানীয় হচ্ছে NC1 প্লাস NC3 প্লাস NC5, এইগুলো হচ্ছে জোড় স্থানীয় ডট ডট ডট। আর বিজোড় স্থানীয় মানে হচ্ছে তোমার প্রমাণ করতে হবে এটা বিজোড় স্থানীয় হচ্ছে NC0। কেন বিজোড় স্থানীয়? দেখো এটা প্রথম প্রথম মানে 1 নম্বর পদ, তারপরে হচ্ছে 3 নম্বর পদে আসবে যেটা, সেটা হচ্ছে NC2, এটা 3 নম্বর পদ, তাই এগুলো হচ্ছে বিজোড় স্থানীয় পদ। এটা NC4, এইগুলো হচ্ছে বিজোড় স্থানীয় পদ, আর জোড় স্থানীয় পদ হচ্ছে এইগুলো। এবার তাদের সহগগুলো আমি নিয়েছি, ওরা বলেছে প্রমাণ করতে হবে যে এই সহগগুলোর সমষ্টি সমান এবং সমষ্টির মানটা হচ্ছে 2 এর মাথায় n-1। এবার সেটা আমি প্রমাণ করব। কি করে প্রমাণ করা যায় একটু দেখো। দেখো আমার হচ্ছে এইটার বিস্তার একটু লিখি, একটু আগেই লিখেছি, সেটা হচ্ছে NC0 প্লাস NC1x প্লাস NC2x স্কোয়ার প্লাস চলছে এইভাবে প্লাস NCn x এর মাথায় n। একবার আমি কি করছি, আমি 1 তো একবার বসিয়েছি, আমি এবার -1 বসিয়ে দেখছি কি হয়। যদি আমি x এর জায়গায় -1 বসাই তাহলে কি হবে 1 - 1 এর মাথায় n, তাহলে এখানে হবে NC0 প্লাস, এখানে -1 বসানো মানে অ্যাকচুয়ালি এটা প্লাস নয়, -NC1 প্লাস NC2। ঠিক একইভাবে পরের টার্মটা আসবে -NC3, এইভাবে চলছে, আমি আর লিখলাম না। তাহলে বাম দিকে দেখো 0 সমান NC0 মাইনাস NC1 প্লাস NC2 মাইনাস NC3। তাহলে এইভাবে চলছে, সবগুলোতে লেখা সম্ভব নয়। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে NC0 প্লাস NC2 প্লাস ডট 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 এটা সমান হচ্ছে NC1। দেখো যেহেতু ডান একদিকে 0 রয়েছে, তাই আমি যেগুলো মাইনাস আছে সেগুলো একদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার এইটা চলে এলো। দেখো আমাদের প্রমাণের একটা পার্ট হয়ে গেছে, বলেছে যে তোমার বিজোড় স্থানীয় সহগগুলো এগুলো আর জোড় স্থানীয় সহগগুলো এগুলো, এদের সমষ্টি সমান, সেটা তো প্রমাণ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা ওই আরেকটা আছে, সেটা হচ্ছে 2 এর মাথায় n-1 হবে, এদের প্রত্যেকের মান, এই এটার মান এবং এটার মান, সেটা প্রমাণ করতে হবে। তো সেটা দিয়ে একটুখানি বলি। তাহলে আমার প্রথমে আমি যে 1 বসিয়েছিলাম সেখানে এইটা ছিল, তুমি একটু দেখে নাও, সেটা সমান আমি একটু আগেই প্রমাণ করেছি 2 এর মাথায় n, এই সহগগুলোর যোগফল। তাহলে এখানে যেহেতু আমার NC0 NC2 এগুলোর ভ্যালু যা, আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি, এটা একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে NC1 NC3, এটা আর একটা পার্ট, এই দুটো পার্ট ভেঙে নিলাম। আমার একটু আগে দেখো, এটা যদি 1 নম্বর দিই, 1 নম্বরে দেওয়া আছে এটা যা এটা তাই, তাহলে আমি বলতে পারি না যে একটা জায়গায় আর একটা বসিয়ে দেবো, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল 2 ইন্টু, যদি এইটা লিখি এটা সমান হচ্ছে এটা, তার মানে এটা সমান হচ্ছে 2 এর মাথায় n মাইনাস এই ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে দেখো 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে সূচকের বিয়োগ। দেখো প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমি এটার জায়গায় এইটা দিয়ে রিপ্লেস করেছিলাম, যদি এইটার জায়গায় এই ডান দিকেটা দিয়ে রিপ্লেস করতাম তাহলে আরেকটা প্রমাণ চলে আসতো। তাহলে মোটামুটি আমার থিওরি হয়ে গেছে। আর পাস্কাল থিওরিটা আমি পরের ভিডিওতে বলবো, কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে।